আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন। আজকে আবুল হাসান স্যারের কোন লাইনগুলো তোমাকে মনে রাখতে হবে, কোন পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে, এর উপরে আমি যে ক্লাসটা নিব সেটা হলো ছত্রাকের উপরে তোমাদের ক্লাসটা নিব। তোমরা আবুল হাসান স্যারের বইটা নাও এবং আমার সাথে সাথে আমি যে কথাগুলো বলবো সেগুলো দাগায় রেখে দাও এবং ওই পয়েন্টগুলো পড়লে ইনশাল্লাহ তোমার একাডেমিক থেকে শুরু করে ভর্তি পরীক্ষায় তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো, ছত্রাকের নাম তোমরা অলরেডি জানো যে এর মেডিকেল বা বায়োলজিক্যাল নাম হলো ফাঙ্গাস, আর বহুবচনে হলো ফানজাই। শোনো, ডেফিনেশন তো সবার ক্ষেত্রে পারতেই হবে। যে আমরা জানি, দেখো, শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল অণু থাকে, কিন্তু এর ক্লোরোফিল অণু নাই। এ বহুকোষী, অভাস্কুলার মানে হলো এদের কোনো জাইলেম ফ্লেম নাই, হাইফিযুক্ত। এদের শিকড়ের মতো অংশগুলোকে বলা হয় হাইফিযুক্ত। এবার দেখো, এখানে একটা শব্দ আছে হেটারোট্রফিক। যারা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না তাদেরকে বলা হয় হেটারোট্রফিক। সুকেন্দ্রিক কোষ, এবং এদের কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, এরা কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? অন্য উদ্ভিদ অথবা পরিবেশ থেকে শোষণ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? শোষণ প্রক্রিয়ায়। শোনো, ছত্রাক সম্পর্কে বিদ্যাকে স্টাডি করাকে বলা হয় মাইকোলজি। এটা মনে রাখতে হবে। শোনো, এবার দেখো, ছত্রাকের বাসস্থান, ছত্রাক মানে প্রায় স্থলে সব জায়গায় এরা বসবাস করতে পারে, ঠিক আছে? এবং এরা জৈব বস্তু গ্রহণ করে এবং মৃত যে টিস্যুগুলো আছে সেগুলো পচিয়ে আবার মাটিতে মিশিয়ে দিতে পারে। এবং মৃত যে টিস্যু বা জীবগুলো মরে যায় সেগুলোকে মাটিতে মিশিয়ে দিতে সাহায্য করে এবং পুষ্টি ভাণ্ডার হিসেবে এগুলো পুনরায় আবার মাটিতে থেকে যায়। আর সেই মাটিটা যে জৈব সার সমৃদ্ধ হয় এটাকে বলা হয় হিউমাস সমৃদ্ধ মাটি। কি সমৃদ্ধ মাটি? হিউমাস। এবং দেখো, এর পরের পয়েন্ট হলো মধু ছত্রাক বা হানি মাশরুম। এখান থেকে অনেকগুলো এমসিকিউ আছে। পৃথিবীর সবথেকে বড় যে ছত্রাকটা সেটা হলো মধু ছত্রাক বা হানি মাশরুম। এটা মনে রাখতে হবে। কিন্তু অন্ধকারে আলোর বিস্ফোরণ ঘটাতে পারে কোনটি? আর্মেলেরিয়া মেলা। এটা একটু মনে রাখিও। এবং যারা বিষাক্ত মাশরুম বা ছত্রাক আছে তারা কোন জাতীয় রাসায়নিক পদার্থ, বিষাক্ত পদার্থ ক্ষরণ করে? অ্যামাটক্সিন। কোন জাতীয়? অ্যামাটক্সিন। এবং দেখো, ছত্রাকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, দেখো ছত্রাকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কেন 12টা পয়েন্ট আছে। আমি যে পয়েন্টগুলো বলবো একটু খেয়াল করবা। দেখো, ছত্রাক বর্ণহীন, এদের কোনো প্রকার কোনো ক্লোরোফিল অণু নাই অথবা অন্য কোনো রঞ্জক পদার্থ এদের নাই। এবং এরা অসবুজ, শালক সংশ্লেষণে অক্ষম এবং এদের কোনো ফুল হয় না। তারা এই জন্য এরা কি? অপুষ্পক উদ্ভিদ। এরা মৃতজীবী, পরজীবী, মিথজীবী হিসেবে এরা বসবাস করে। এদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। কাইটিন একটা পলিস্যাকারাইড, মনে রাখিও। ছত্রাক যেহেতু নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না, এর সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন এবং তেল বিন্দু হতে পারে। এবং ছত্রাক দেহটাকে যেহেতু মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এদের কোনো ভাস্কুলার টিস্যু নাই। ছত্রাকের জননাঙ্গ এককোষী। এবং এরা যে বংশ বিস্তার করে মনে রাখতে হবে হ্যাপ্লয়েড স্পোর দ্বারা। কি স্পোর? হ্যাপ্লয়েড স্পোর। অর্থাৎ প্রত্যেকটা কোষের মধ্যে এক সেট করে ক্রোমোজোম থাকে এবং এদের ক্ষেত্রেও জাইগট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। আর জাইগটে কোন প্রকার বিভাজিত হয়? বিশাল ইম্পর্টেন্ট, মিয়োসিস প্রক্রিয়ায়। এবং দেখো, অধিকাংশ ছত্রাক সবাই কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, পুষ্টি গ্রহণ করে? শোষণ প্রক্রিয়ায়। এবং শৈবালের চেয়ে ছত্রাকের যে অভিযোজন ক্ষমতা সেটা অনেক বেশি। সেটা কেমন? অনেক বেশি। এটা একটু মনে রাখবা, অভিযোজন ক্ষমতা কেমন? অনেক বেশি। এবং এদের ক্ষেত্রে দেখো, ছত্রাক মানে থ্যালোফাইটা মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকে দেহ হাইফি, সুতার মতো অংশ দ্বারা গঠিত। এবং দেখো,
ছত্রাকের দৈহিক গঠনের ক্ষেত্রে এখান থেকে তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। দেখো, ছত্রাকের দৈহিক গঠনের প্রত্যেকটা শাখার ন্যায় অংশকে বলা হয় হাইফা এবং এটাকে বহুবচনে বলা হয় হাইফি। ক্লিয়ার পর্যন্ত? এবং দেখো, এই শাখা প্রশাখা, অসংখ্য শাখা প্রশাখা মিলে গঠিত হয় এদের মাইসেলিয়াম। কি গঠিত হয়? মাইসেলিয়াম। এখন শোনো, মাইসেলিয়াম যেটা, সেটা হলো অনেক হাইফির সমন্বয়ে গঠিত। এবং দেখো, এখান থেকে আরও কিছু পয়েন্ট আছে। যদি এই হাইফাগুলো দ্বারা বা মাইসেলিয়ামগুলো দ্বারা তারা যদি পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে, পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করলে তখন তাদেরকে বলা হয় হস্টোরিয়াম। কি বলা হয়? হস্টোরিয়াম। এটা মনে রাখতে হবে। যদি পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় তোমার রাইজয়েট। পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করলে তখন সেটাকে কি বলা হয়? রাইজয়েট। এবং যখন এটা দড়ির মতো অবস্থান করে সেটাকে বলা হয় রাইজোমর্ফ। তাহলে যখন তারা পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করে তখন সেটাকে বলা হয় রাইজয়েট, এবং দড়ির মতো অবস্থান করে তাকে বলা হয় রাইজোমর্ফ। এবং যখন এটা জালের মতো বিস্তার লাভ করে তখন সেটাকে বলা হয় মাইকোরাইজাল ছত্রাক অথবা মাইকোরাইজা। এবং দেখো, এর পরের অংশ যেটা, সেটা হলো কোষীয় গঠন। কোষীয় গঠন। তাহলে তোমরা অলরেডি জেনে ফেলেছো যে এদের কোষ প্রাচীর কী নির্মিত, এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। একটা পয়েন্ট মনে রাখলে হয়ে যাচ্ছে। এরপরে চলে আসো পরের পয়েন্ট। এদের যে প্রোটোপ্লাজমে যে কোষ ঝিল্লি রয়েছে, এখান থেকে একটা এমসিকিউ আছে। এই কোষ ঝিল্লিগুলো কোন লিপিড দ্বারা গঠিত? আর্গোস্টেরল নামক লিপিড দ্বারা গঠিত। এবং সাইটোপ্লাজমে যে সঞ্চিত খাদ্য থাকে সেটার নাম কি? গ্লাইকোজেন। এবং তেলবিন্দু বা চর্বিও হতে পারে, ভলিউটিনও হতে পারে। নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এরা সুকেন্দ্রিক। এবং দেখো, এখান থেকে আর একটা এমসিকিউ আছে এবং এটা 2 মার্কের জন্য আসে, একটু মনে রাখিও। 2 মার্কের জন্য আসে ডাইমরফিজম। ডাই মানে 2 আর মরফিজম শব্দের অর্থ হলো আকার আকৃতি। শোনো, এখানে একটা ছত্রাকের নাম দেওয়া আছে, দেখো, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এরা যখন পরিবেশে অবস্থান করে তখন এরা দেখতে সুতার মতো। যখন এরা একবারে আমাদের দেহের ফুসফুস অঙ্গের মধ্যে প্রবেশ করে তখন এটা দেখতে পিণ্ড আকৃতির। কি আকৃতির? পিণ্ড আকৃতির। আর এদের এই আকার পরিবর্তন, অর্থাৎ যখন পরিবেশে ছিল তখন সুতা এবং যখন ফুসফুসের মধ্যে প্রবেশ করলো তখন কোষপিণ্ড আকৃতির। আর এটাকে বলা হয় তোমার ডাইমরফিজম। আর ডাইমরফিজম কোন ছত্রাকের ক্ষেত্রে দেখা যায়? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এবং মানুষের ফুসফুসে এটা যে রোগ সৃষ্টি করে সেটার নাম হলো হিস্টোপ্লাজমোসিস। এবং দেখো যে এদের খাদ্য শোষণ যে প্রক্রিয়া, আমি বলেছিলাম যদি পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করে তাহলে রাইজয়েট, যদি পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে তখন সেটাকে বলা হয় হস্টোরিয়াম। বহুবচনে হস্টোরিয়া। ছত্রাকের বৃদ্ধি, এইটা ছত্রাকের বৃদ্ধি থেকে কোনো এমসিকিউ নাই। ছত্রাকের জনন। ছত্রাকের কি? জনন। ছত্রাক তোমার দেখো অঙ্গজ জননও হতে পারে, আবার দেখো অযৌন জননও হতে পারে। তাই এদের অঙ্গজ জনন কয়েক ধরনের হতে পারে। যেমন প্রথমে যেটা দেখাইছে সেটা কি? কুড়ি সৃষ্টি। কুড়ি সৃষ্টির মাধ্যমে এদের অঙ্গজ জনন হতে পারে। তারপরে দেখো আছে হলো দৈহিক খণ্ডায়নের মাধ্যমে হতে পারে, আবার দ্বিবিভাজনের মাধ্যমেও হতে পারে। এই 3টা মনে রাখবা। আর এদের ক্ষেত্রে অযৌন জনন হলো 2টা। একটা হলো জুইস্পোর অর্থাৎ ফ্লাজেলা যুক্ত হবে, আর একটা হলো অ্যাপ্লানোস্পোর যেটা ফ্লাজেলা যুক্ত হবে না। এটা একটু মনে রাখিও, এখান থেকে আর কোনো কিছু দরকার নাই। এরপরে খেয়াল করো যৌন জনন। এদের ক্ষেত্রে যৌন জনন যেটা, এদের যৌন জননের ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে আমি একটু শর্ট করে বলে দিই যে প্রথমে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটবে, কিন্তু প্রথমে প্রোটোপ্লাজমের মিলন ঘটবে। প্রোটোপ্লাজমের মিলন ঘটবে। প্রোটোপ্লাজমের মিলন ঘটবে, কিন্তু দেখো নিউক্লিয়াসের মিলন ঘটি নাই।
পরবর্তীতে নিউক্লিয়াসের মিলন ঘটছে। এই যে প্রোটোপ্লাজমের মিলন ঘটলে তখন সেটাকে বলা হয় প্লাজমোগ্যামি। তারপরে কি ক্যারিওগ্যামি, তারপর ডিপ্লয়েড অঙ্গের সৃষ্টি হবে। সেখান থেকে পুনরায় আবার কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি হবে? মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি হবে। তাহলে এখান থেকে তোমাকে কয়েকটা পয়েন্ট মনে রাখলে হয়ে যাচ্ছে। দেখো ছত্রাকের ক্ষেত্রে তাহলে প্রথম যে পয়েন্টটা সেটা হলো এদের প্লাজমোগ্যামি হবে, তারপরে ক্যারিওগ্যামি হবে, জাইগটের সৃষ্টি হবে বা ডিপ্লয়েড অঙ্গজকোষের সৃষ্টি হবে। পরবর্তীতে ডিপ্লয়েড অঙ্গজকোষটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি হবে। এতটুকু মনে রাখলেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। যৌন জনন, তাহলে যৌন জনন তো আমি বলে ফেলেছি, এখান থেকে আর কোনো কিছু দরকার নাই। এরপরে দেখো ছত্রাকের গুরুত্ব। ছত্রাকের অনেকগুলো গুরুত্ব আছে, উপকারিতা আছে, অপকারিতা আছে, সবগুলো পারতে হবে। যেমন দেখো এই পয়েন্ট থেকে খাদ্য হিসেবে ছত্রাক, এই পয়েন্ট থেকে তোমাকে কি মনে রাখতে হবে? তাহলে খাদ্য হিসেবে আমরা যাদেরকে খাই তারা হলো মাশরুম। কোন প্রজাতির মাশরুমগুলো আমরা খেয়ে থাকি? দুইটা উদাহরণ মনে রাখতে হবে, অ্যাগারিকাস বিস্পোরাস আর অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস। আর লাগবে না। ঔষধ হিসেবে আমরা কোনগুলো ব্যবহার করে থাকি, এটার আমি যেগুলো বলবো প্রত্যেকটা মনে রাখতে হবে। 1 নম্বরে সর্বপ্রথম পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়েছিল পেনিসিলিয়াম ট্রাইসোজেনাম নামক ছত্রাক থেকে। অনেক ইম্পর্টেন্ট। ক্লাভিসেস পারপুরা থেকে আর্গট ওষুধ তৈরি করা হয়। আর্গট ওষুধ কিসের জন্য ব্যবহার করা হয়? সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে। সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে। এবং দেখো মৃত্তিকাবাসী ছত্রাক টলিপোক্লাডিয়াম ইনফ্লাটাম নামক ছত্রাক থেকে একটা ওষুধ তৈরি করা হয় সাইক্লোস্পোরিন, যা মানুষের কোন সময় ব্যবহার করা হয়? অঙ্গ ট্রান্সপ্লান্টের সময় ব্যবহার করা হয়। এবং অ্যাসপারজিলাস ছত্রাক থেকে স্টেরয়েড ওষুধ তৈরি করা হয়। এটা ব্যবহার করা হয় আর্থাইটিস রোগের জন্য। আর্থাইটিস রোগের জন্য। এইগুলো মনে রাখলে হবে, আর তেমন কিছু এখানে দরকার নাই। এর পরের অংশ দেখো জৈব অ্যাসিড এবং উৎসেচক। তাহলে কিছু ছত্রাক আছে, যেমন দেখো স্যাকারোমাইসিস সিরিভিসিয়া ছত্রাক থেকে ইনভার্টেস নামক এনজাইম পাওয়া যায়, আর ডায়াস্টেস এনজাইম পাওয়া যায় অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপর একটু মনে রাখিও। এরপরে দেখো পরিবেশ সংরক্ষণ, এটা মনে রাখতে হবে। দেখো ছত্রাক পরিবেশ থেকে বিষাক্ত দূষক পদার্থ পচিয়ে ফেলতে সাহায্য করে এবং পরিবেশ আবার মিশিয়ে দেয়। এই প্রক্রিয়ার নাম কি? বায়ো রেমিডিয়েশন। মনে রাখতে হবে ছত্রাক মৃত টিস্যু বা জীবগুলোকে পচিয়ে মাটির সাথে মিশে দেয়। এই প্রক্রিয়ার নাম কি? বায়ো রেমিডিয়েশন। বুঝতে পারছো তো? ঠিক আছে। দেখো এরপরে হরমোন উৎপাদন। জিবেরিলা ফুজিকুরাই নামক ছত্রাক থেকে জিবেরিলিন নামক হরমোন উৎপাদন করা হয়, যা উদ্ভিদের একটি বৃদ্ধি হরমোন। এরপরে দেখো কৃষিতে এর ব্যবহার আছে, মৌলিক গবেষণা এটার ব্যবহার আছে, শিল্পক্ষেত্রে এর ব্যবহার আছে। শিল্পক্ষেত্রে তুমি যে জিনিসটাকে মনে রাখবা সেটা হলো স্যাকারোমাইসিস ছত্রাক। এটা বেকারি শিল্পে ব্যবহার করা হয়, মদ শিল্পে মদ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। পেনিসিলিয়াম তোমরা জানো যে অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়। এগুলো মনে রাখলেই হবে। এরপরে দেখো ছত্রাকের কিছু অপকারিতা আছে, ক্ষতিকর দিক আছে। যেমন খাদ্যদ্রব্যের পচন, জ্যাম জেলি চাটনি এগুলো নষ্ট করতে পারে। মনে রাখতে হবে অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়াম নামক ছত্রাক। এবং এখান থেকে দেখো অ্যাসপারজিলাস ফ্লাভাস যে বিষাক্ত রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, এটার নাম হলো মাইকোটক্সিন। এরপরে দেখো উদ্ভিদের রোগ সৃষ্টি। এখান থেকে তোমাকে দুইটা মনে রাখতেই হবে। 1 নম্বরে 1942 সালে তৎকালীন বাংলায় বিশাল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই ছত্রাকের আক্রমণে। যেমন দেখো হেলমন্থোস্পোরিয়াম অরাইজা নামক ছত্রাক ধান গাছে রোগের সৃষ্টি করে এবং ধান উৎপাদন একেবারে কমে যায়। এই জন্য
1942 সালে তৎকালীন বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল ধানের ছত্রাকজনিত বাদামি দাগ রোগের কারণে। কোন প্রজাতিতে হয়ে থাকে? হেলমিন্থোস্পোরিয়াম অরাইজা। এবং আয়ারল্যান্ডের কথা মনে রাখতে হবে তোমাকে। আয়ারল্যান্ডে পাইটোফথোরা ইনফেস্টাস নামক ছত্রাকের প্রভাবে আলু গাছের রোগের সৃষ্টি হয় এবং মহা দুর্ভিক্ষ দেখা দেয়। কত সালে? এটা না মনে রাখলেও চলবে, আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ হয়েছিল, এটা মনে রাখলেই হবে। এরপরে দেখো প্রাণীর রোগ সৃষ্টি, ঠিক আছে, কাগজ বিনষ্ট করতে পারে, কাঠের পচন ও ক্ষয় করতে পারে, চামড়া ও কাপড়ে চিতি ওই যে তিলে পড়ে এটার সৃষ্টি হয়, গৃহপালিত পশু পাখি ও মাছের রোগ সৃষ্টি করতে পারে। যেমন দেখো এখানে অ্যাসপারজিলাস ফিউনিগেটাস, এটা তোমাকে মনে রাখতেই হবে। অ্যাসপারজিলাস ফিউনিগেটাস ছত্রাক হাঁস মুরগি ও পাখির গর্ভপাত ঘটায়। মাইক্রোস্পোরাম ক্যানিস নামক ছত্রাক কুকুর এবং ঘোড়ার শরীরে দাঁত জাতীয় রোগের সৃষ্টি করে। এবং স্যাপ্রোলিগনিয়া প্যারাসিটিকা ছত্রাক দ্বারা স্যামন মাছের রোগ হয়। এটা একটু মাথায় রাখবা, এইটা তাহলে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং দেখো মানুষের রোগ সৃষ্টি, মানুষের রোগ সৃষ্টিও এটাও বিশাল ইম্পর্টেন্ট, তোমার মনে রাখতেই হবে। এখান থেকে আমি যেটা বলবো, দেখো মানুষের প্রথম যে রোগ সৃষ্টি হয় সব থেকে বেশি দেখা যায়, এটাই তোমাদের পরীক্ষায় আসবে। ট্রাইকোফাইটন রাবরাম দ্বারা আমাদের দাঁত রোগ হয়ে থাকে। কী রোগ? দাঁত রোগ হয়ে থাকে, এটাই পরীক্ষা আসবে, তুমি ধরে নেবা এটাই পরীক্ষায় আসবে। এবং আর একটা মানুষের খুব কমন রোগ হয়ে থাকে, এটা মনে রাখতে হবে, ক্যান্ডিডিয়াসিস। আর একটা নাম কি? এই ক্যান্ডিডিয়াসিস কোন প্রজাতির ছত্রাক থেকে হয়ে থাকে? ক্যান্ডিডা অ্যালবিকান নামক ছত্রাক মুখ, নাক, গলা ইত্যাদি স্থানের মিউকাস যে ঝিল্লি আছে এই ঝিল্লির ক্ষতি সাধন করতে পারে, এটা একটু মাথায় রাখবা। এছাড়া এখানে আর কোনো এমসিকিউ নাই। এবার দেখো মাছের রোগ সৃষ্টি, এটা তেমন ইম্পর্টেন্ট না, এখান থেকে কোনো কিছু জানতে হবে না। এখন তোমাদের যেটা চলে আসলাম সেটা হলো অ্যাগারিকাস নামক ছত্রাক, এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। দেখো অ্যাগারিকাস বিস্পোরাসিং বাংলাদেশে সব থেকে বেশি পাওয়া যায়, আর এটা কি নামে পরিচিত? হোয়াইট বাটুন নামে পরিচিত। এবং দেখো এই অ্যাগারিকাস ছত্রাক কি নামে পরিচিত? ব্যাঙের ছাতা নামে পরিচিত, ব্যাঙের ছাতা। শোনো, মাইসিলাম থেকে ছাতার ন্যায় বায়বীয় অংশটাকে কি নামে ডাকা হয়? এগুলো হলো ফ্রুকটিফিকেশন, হ্যাঁ, বা ফ্রুট বডিও বলা হয়। এবং দেখো এখানে একটা কথা আছে যে অনেক সময় মানে খালি জায়গায় মাশরুম বৃত্তাকার বা চক্রাকার অবস্থান করতে দেখা যায়। এরূপ চক্রকে মানে কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় ফেয়ারি রিং অথবা পরিচক্র। তাহলে অনেক সময় খালি মাঠে চক্রাকার বা বৃত্তাকারে জন্মাতে দেখা যায়, সেটাকে বলা হয় পরিচক্র। শেষ ছত্রাক। এরপরে দৈহিক গঠনের ক্ষেত্রে যদি চিত্রটা কখনো তুলে দেয়, তাহলে প্রথম যে এমসিকিউ দেখো তোমাকে আইডেন্টিফাই করতে জানতে হবে। এর শিকড়ের ন্যায় অংশটাকে বলা হয় মাইসিলাম, কাণ্ডের ন্যায় অংশটাকে বলা হয় স্টাইপের উপরের অংশের নাম হলো অ্যানুলাস, ভিতরের অংশটাকে বলা হয় গিল, উপরে ছাতার ন্যায় যে অংশ তার নাম হলো পাইলিয়াস। এটা মনে রাখিও। এর পরের অংশ দেখো যে এদের সঞ্চিত খাদ্য তোমরা সবাই জানো যে তেলবিন্দু অথবা গ্লাইকোজেন, ঠিক আছে। এখানে দেখো একটা কথা বলে রাখি তোমাদের, যে এই উপরের অংশে দেখো উপরের দিকে ছাতার ন্যায় অংশটাকে বলা হয় পাইলিয়াস। কি নামে ডাকা হয়? পাইলিয়াস। তরুণ অবস্থায় পাইলিয়াসটি একটা পর্দা দ্বারা আবৃত থাকে, এই পর্দার নাম হলো ভেলাম। নাম কি? ভেলাম। এইটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে আর কোনো এমসিকিউ দরকার নাই। এবং এদের থেকে যে স্পোরগুলো তৈরি হয় সেই স্পোরগুলোর নাম হলো ব্যাসিডিও স্পোর। নাম কি? অ্যাগারিকাস থেকে যে স্পোরগুলো তৈরি হয় সেই স্পোরগুলোর নাম কি? ব্যাসিডিও স্পোর। এবং দেখো এরপরে গিলের অন্তর্গঠন, এখানে প্রত্যেকটা জিনিস তোমাকে পারতে হবে। দেখো তাহলে আমরা জানি যে অ্যাগারিকাসের ছাতার নিচের অংশটাকে বলা হয় গিল। গিলের মধ্যে তিনটা অংশ থাকে। 1 নম্বরে ট্রমা, 2 নম্বরে সাবহাইমেনিয়াম, আর 3 নম্বরে হাইমেনিয়াম।
ট্রমা থেকে কোন এমসিকিউটা আসতে পারে, এখানে যে কোষগুলো থাকে সেইগুলো কোষগুলো কেমন, ডাইক্যারিওটিক কোষ। এবং সাবহাইমেনিয়াম থেকে যেটা আসতে পারে, এদের আকৃতি গোল এবং এদের কোষগুলোকে বলা হয় প্রোজেন কাইমা। কি বলা হয়, প্রোজেন কাইমা। আর হাইমেনিয়ামে দেখো এই যে গদা আকৃতির এক একটা অংশকে বলা হয় ব্যাসিডিয়াম, এবং ব্যাসিডিয়ামের উপরে যে আঙ্গুলের ন্যায় 4টি স্পোর আছে এটাকে বলা হয় ব্যাসিডিও স্পোর। আর এদের নেক বা গলাটাকে বলা হয় স্টেরিগমা, এবং যেগুলো এখনও ব্যাসিডিয়াম উৎপন্ন হয় নাই এগুলোকে বলা হয় প্যারাফাইসিস। এটা একটু মনে রাখিও। এরপরে দেখো, এরপর আমাদের সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, যেমন দেখো অঙ্কুরোদ্গম লাগবে না, পুষ্টিটা লাগবে। এরা কিভাবে পুষ্টি গ্রহণ করে, ছত্রাকও যেভাবে পুষ্টি গ্রহণ করে এটাও সেইভাবে শ্বসন প্রক্রিয়ায় পুষ্টি গ্রহণ করে। এদের জনন, এদের প্রধান জনন হলো যৌন জননের মাধ্যমে এরা বংশ বিস্তার করে থাকে। অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা 4 মার্কের জন্য লিখে রাখো যে 4 মার্কের জন্য এটা বিশাল ইম্পর্টেন্ট। যেমন দেখো খাদ্য হিসেবে যেহেতু অ্যাগারিকাস উন্নত মানের একটি খাবার, এতে দেখো সকল প্রকার ভিটামিন প্রায় আছে। যেমন দেখো থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি, ডি, কে, প্যান্টোথেনিক অ্যাসিড সবই আছে। অর্থাৎ এরা পুষ্টিগুণে ভরপুর, এদেরকে খাদ্য হিসেবে খাওয়ায়। মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে এরা সহযোগিতা করে। শিল্প ও বাণিজ্য, এটা কোন শিল্পে পরিণত হয়েছে, কুটির শিল্পে পরিণত হয়েছে। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই যে দেখো ঔষধি গুণ। যাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এটা বিশাল ইম্পর্টেন্ট। যেমন দেখো এতে আইসের পরিমাণ বেশি থাকে, শর্করা এবং চর্বির পরিমাণ কম থাকে। তাহলে শর্করার পরিমাণ কম থাকলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 0%, আর চর্বির পরিমাণ কম থাকলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা 0%। এবং দেখো এতে লোভাস্টানিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন নামক কোলেস্ট্রল কমানোর জন্য, মানে এই রাসায়নিক উপাদানগুলো কোলেস্ট্রল কমানোর জন্য যথেষ্ট। মাশরুম নিয়মিত খাইলে 2টা রোগ, একটা হলো উচ্চ রক্তচাপ আর একটা হলো হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকবেই না ধরতে গেলে। আর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তুমি বাংলাদেশে মনে করো যে চাষ করে এটা যদি রপ্তানি করতে পারো তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবা। এবং দেখো এর কিছু অপকারিতাও আছে। অপকারিতার মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমাকে চিনতে পারতে হবে কোন মাশরুমগুলো বিষাক্ত। 5টা পয়েন্ট আছে। বেশিরভাগ উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। কোন বর্ণের হয়ে থাকে, উজ্জ্বল বর্ণের, এবং দেখতে আকর্ষণীয় হবে, অম্ল ও ঝাঁঝালো গন্ধযুক্ত হয়ে থাকবে। ব্যাসিডীয় স্পোরগুলো কোন প্রকৃতির হবে, বেগুনি বর্ণ হবে। কোন প্রকৃতির? আর বিষাক্ত মাশরুম কখনো প্রখর রোদে জন্মায় না, জন্মায় কোথায়, কাঠের উপরে জন্মায়। এইটা একটু মনে রাখিও। আর 2টা প্রজাতির বিষাক্ততা নিঃসরণ করে, 2টা প্রজাতি তোমাদেরকে মনে রাখতে হবে যারা অনেক বিষাক্ত, অ্যামানিতা ভিরোসা, অ্যামানিতা ফেলয়েডস। এই 2টা প্রজাতি মনে রাখলে হয়ে যাবে। এরপরে দেখো শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য সুন্দরভাবে পারতে হবে। এটা আসবে হলো 4 মার্কের জন্য। কত মার্কের? 4 মার্কের জন্য। ঠিক আছে, দেখো এর পরের অংশ, এর পরের অংশ দেখো। এরপরে দেখো আমি বলেছিলাম ছত্রাক ঘটিত রোগ কয়টা আছে, 2টা। তাহলে প্রথমে যেটা আছে আলুর বিলম্বিত ধসা রোগ। কোন দেশে আলুর জন্য দুর্ভিক্ষ দেখা দিয়েছিল? তাহলে আমি বারবার করে বলেছি তোমাদের, আয়ারল্যান্ডে। কোথায়? আয়ারল্যান্ডে। ঠিক আছে, এটা কি দ্বারা আক্রান্ত হয়েছিল? ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছিল। এই ছত্রাক দ্বারা আক্রান্ত রোগ 2 প্রকার, একটা হলো আর্লি বিলাইট আর একটা হলো লেট বিলাইট। আর্লি বিলাইট যেটাতে হয় সেটার প্রজাতির নাম হলো অল্টারনেরিয়া সোলানি, মনে রাখতে হবে। এবং লেট বিলাইট যে প্রজাতিতে হয় এটা মনে রাখতে হবে, ফাইটোপথোরা ইনফেস্টেন্স নামক প্রজাতি হয়, প্রজাতি দ্বারা এই রোগ হয়ে থাকে। এবং এই রোগ হলে তোমার আলুর উৎপাদন ক্ষমতা একবারেই কমে যায়। ঠিক আছে, এরপরে দেখো এখান থেকে রোগের লক্ষণ একবার রিডিং পড়বা, প্রতিকার একবার রিডিং পড়বা, আর
শুধুমাত্র প্রতিকারের 1 নম্বর পয়েন্টটা মনে রাখতে হবে তোমার। প্রথমে 1% বৌদ্ধ মিশ্রণ, এই বৌদ্ধ মিশ্রণের উপাদান কী কী আছে দেখো, কপার সালফেট, লাইম এবং পানি ছিটায় বা কপার লাইম ডাস্ট প্রয়োগ করে রোগের বিস্তার রোধ করা যায়। খুব ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে। এরপরে দেখো দাঁত রোগ, দাঁত রোগ থেকে কয়েকটা এমসিকিউ আছে, আমি যেগুলো বলবো খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো দাঁত রোগ, দেখো রিংওয়ার্ম অথবা ডার্মাফাইটোসিস এবং কোন প্রজাতি দেহে থাকে, ট্রাইকোফাইটন, রাবরাম আর মানে ভিরুকোসাম, এই দুইটা প্রজাতি দিয়ে হয়ে থাকে। আর যেহেতু উদ্ভিদ প্রজাতি দিয়ে এই রোগটা মানুষের হয়, এটাকে বলা হয় টিনিয়া। কী নামে ডাকা হয়? টিনিয়া। এবং দেখো সংক্রমণ, তাহলে এইখান থেকে তোমাকে রোগের লক্ষণ আমি যেটা যেটা বলতেছি খুব ভালো করে মাথায় রাখবে। দেখো আক্রান্ত স্থানে ছোট ছোট গোটা হবে এবং সামান্য চুলকাবে, তাহলে 1 নম্বর পয়েন্ট এটা তোমাকে জানতে হবে। দেখো আর যেখানে চুলকাবে এই অংশটা বৃত্তাকার একটি অংশ ধারণ করবে, ঠিক আছে। এবং দেখো ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানের ত্বক স্বাভাবিক হয়ে আসে। চুলকানি বৃদ্ধি পায়, চুলকানোর পর আক্রান্ত স্থানে জ্বালা এবং আঠালো রস বের হয়। মাথায় হলে স্থানে স্থানে চুল পড়ে যায়, নখে হলে দ্রুত নখের এবং নখের রং বদলায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড হয়ে ভেঙে যেতে পারে। আক্রান্ত স্থানে প্রায় এটি রিংয়ের মতো আকৃতি ধারণ করে। কিসের মতো আকৃতি? রিংয়ের মতো আকৃতি। তাহলে এখান থেকে আর কোনো এমসিকিউ না, এর লক্ষণটা লাগবে, এটা ইম্পর্টেন্ট। এরপরে আসো রোগ নিয়ন্ত্রণ। তাহলে রোগ নিয়ন্ত্রণও এখান থেকে ইম্পর্টেন্ট। দেখো কিভাবে তুমি এটাকে নিয়ন্ত্রণ করবা, প্রতিকার করবা। আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখতে হবে। প্রতিদিন রোগীর বিছানাপত্র ও জামা কাপড় সোডা পানি দিয়ে সিদ্ধ করে ধুতে হবে। এমন কাপড় পরা যাবে না যা আক্রান্ত স্থানে ঘর্ষণ লাগতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল ক্রিম, কোন ক্রিম? অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হবে। রোগাক্রান্ত পোষা প্রাণী থেকে সাবধান থাকতে হবে। মাথায় দাঁত হলে মাথা মানে চুল ন্যাড়া করতে হবে, অর্থাৎ মাথা ন্যাড়া করতে হবে, চুল কেটে ফেলে দিতে হবে। এবং দেখো ন্যাড়া করে স্যালিসাইলিক অ্যাসিড ঘটিত মলম কিছুদিন ব্যবহার করতে হবে। শরীরের অন্যান্য স্থানে দাঁত হলে আয়োডিন, বেনজোইক অ্যাসিড ব্যবহার করতে হবে। চিকিৎসা খুব ভালো করে মাথায় নিবে, আমি যেটা যেটা বলবো এখান থেকে চিকিৎসা করবা, তাই না। দেখো চিকিৎসার ক্ষেত্রে তোমার প্রথম কথা হলো অ্যান্টিফাঙ্গাল, তোমরা অলরেডি জেনে ফেলেছো অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করা হয়। এই অ্যান্টিফাঙ্গাল ক্রিমের নাম কি? টারবিনাফিন আর কি মাইকোনাজল, এটা মনে রাখিও। যদি মলমে কাজ না হয় তাহলে আমরা ট্যাবলেট হিসেবে যে ওষুধ খাই গ্রাসিওফালভিন আর ইট্রাকোনাজল। আক্রান্ত স্থান ভালো করে চুলকায়, দাঁত মর্দন, এই বৈজ্ঞানিক নামটাও লাগবে। ক্যাসিয়া অ্যালাটা গাছের পাতার রস 2 থেকে 3 দিন, যদি ওই দাঁত যে জায়গায় হয়েছে ওই জায়গায় যদি এর রস দেওয়া হয় তাহলে 2-3 দিনের মধ্যেই দাঁত রোগ ভালো হয়ে যায়। তাহলে এরপরে যেটা লাগবে দেখো সেটা হলো লাইকেন। শোনো লাইকেন থেকে তেমন কোনো কোশ্চেন আসি নাই, আমি যেটা বলবো খুব ভালো করে মাথায় রাখবা। দেখো লাইকেন কাকে বলে? লাইকেন হলো শৈবাল এবং ছত্রাকের মিশ্রণে যে উদ্ভিদের সৃষ্টি হয় তাকে বলা হয় লাইকেন। অর্থাৎ লাইকেন এক ধরনের মিথজীবিতা। আর মিথজীবিতা কাকে বলে তোমরা সবাই জানো? 2টা ভিন্ন প্রজাতির জীব যখন একত্রে বসবাস করে এবং পরস্পর থেকে উপকৃত হয় তাদের এই সহাবস্থানকে বলা হয় মিথজীবিতা। লাইকেন একটা মিথজীবিতা। কেমনে এরা বসবাস করে আমরা সব কথা বলবো। দেখো এই যে এখানে দেখো 2টি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যখন এমন একটি সম্পর্ক স্থাপিত হয় পরস্পর থেকে উপকৃত হয় তাদের এই সহাবস্থানকে বলা হয় মিথজীবিতা। এখানে দেখো শৈবাল এবং ছত্রাক যে বসবাস করে একই সাথে, এই শৈবাল এর জায়গা অর্থাৎ শৈবাল এবং ছত্রাক একসাথে
বসবাস করে শৈবাল খুবই অল্প পরিমাণ জায়গা ছত্রাকের দেহে পায়। যেমন দেখো একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদের বুঝাই ফেলতে পারবো ইনশাল্লাহ। দেখো এই যে দেখো চিত্র, এইটা হলো লাইকেনের একটা চিত্র। এটার কয়টা পার্ট? এটার পার্ট হলো দেখো নিম্ন কর্টেক্স, মেডুলা, শৈবাল স্তর। দেখো শৈবাল এবং ছত্রাক একত্রে বসবাস করতেছে। শৈবাল এখানে অনলি তোমার কত পার্সেন্ট জায়গা দখল করে আছে, এইটা বিশাল ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। কত পার্সেন্ট জায়গা দখল করে থাকে এইটা আমি একটু তোমাদের দেখে বলি। দেখো কত পার্সেন্ট জায়গা দখল করে থাকে, এই যে দেখো। তাহলে শৈবাল কত পার্সেন্ট জায়গা দখল করে থাকে? ছত্রাকের মধ্যে 5 থেকে 10% জায়গা দখল করে থাকে। এইটা একটু মাথায় রাখতে হবে। এবং এখান থেকে একটা কথা একটু মাথায় রাখবা, সেটা হলো শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানের ফলে কে বেশি উপকৃত হয়? শৈবাল বেশি উপকৃত হয় নাকি ছত্রাক বেশি উপকৃত হয়? এখানে শৈবাল ও ছত্রাক উপকৃত হয়, কিন্তু সবথেকে বেশি উপকৃত হয় হলো ছত্রাক। কারণ আমরা জানি যে ছত্রাক নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। সে কার কাছ থেকে খাদ্য গ্রহণ করে? এ শুধুমাত্র শৈবাল থেকে খাদ্য গ্রহণ করে। যেমন দেখো এখানে শৈবালের স্তরটা খেয়াল করো, শৈবালের স্তর। তাহলে এখানে যে শৈবালের স্তরটা আছে, শৈবালের স্তর, শৈবাল আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে। তাহলে শৈবাল যে খাদ্য উৎপাদন করে সেই খাদ্যকে খায় ছত্রাক। আর শৈবাল কিভাবে উপকৃত হলো? তাহলে শৈবাল তাহলে কি পাচ্ছে? ছত্রাকের দেহে আশ্রয় পাইতেছে এবং ছত্রাক তার থেকে খাদ্য গ্রহণ করে সে উপকৃত হচ্ছে। কোন জাতীয় খাদ্য সে গ্রহণ করতেছে? শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য। তাহলে এখান থেকে একটু মনে রাখবা যে শৈবাল উপকৃত হয় আশ্রয় পেয়ে, আর ছত্রাক উপকৃত হয় হলো শৈবাল থেকে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে। আর এখানে কে বেশি উপকৃত হয়? এখানে ছত্রাক বেশি উপকৃত হয়, কারণ ছত্রাক নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। এই জন্য বলা হয় শৈবালকে বলা হয় যে ছত্রাকের কৃতদাস। এটা একটু মনে রাখি, হ্যাঁ। এখন দেখো তাহলে এর আগে আমরা একটু কথা বলি। দেখো যে এখান থেকে তেমন এমসিকিউ নাই, কিছুই নাই। আমি যে কথাগুলো বলেছি এর মধ্যেই তোমাদের পারতে হবে। তাহলে এখান থেকে এই লাইনগুলো একটু দেখবা। এরপরে লাইকেনের বৈশিষ্ট্য এমনিতেই পারবা, ওইটা তেমন ইম্পর্টেন্ট না। দেখো লাইকেনে শৈবাল কিভাবে উপকৃত হয় এটা পারতে হবে। আর লাইকেনে ছত্রাক কিভাবে উপকৃত হয়। দেখো শৈবাল ছত্রাকের দেহে আশ্রয় গ্রহণ করে। 1 নম্বর, ছত্রাক পরিবেশ থেকে পানি, খনিজ লবণ এবং জলীয়বাষ্প ইত্যাদি শোষণ করে, সেটা শৈবালকে প্রদান করে। ছত্রাক চারিদিক থেকে শৈবালকে ঘিরে রাখে, অর্থাৎ সে প্রোটেক্ট দান করে। ছত্রাকের দেহে শারীরবৃত্ত কাজের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড ও পানি শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে। আর ছত্রাকের এখানে উপকারটা কি? দেখো ছত্রাকের প্রথম যে উপকার সেটা হলো ছত্রাক নিজ দেহে আশ্রয়দানের বিনিময়ে শৈবাল কর্তৃক সে হস্টোরিয়াম দ্বারা সে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে শৈবাল থেকে। ছত্রাকের শারীরবৃত্ত কাজের ফলে যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ সৃষ্টি হয়, সেগুলো কে গ্রহণ করে? শৈবাল গ্রহণ করে। তাহলে এখান থেকে দেখো একটু মনে রাখবা, সেটা হলো লাইকেনে ছত্রাকের চেয়ে শৈবালের গুরুত্ব অনেক বেশি। কারণ লাইকেনে ছত্রাক সদস্য এককভাবে বেঁচে থাকতে পারে না, কিন্তু শৈবাল সদস্য এককভাবে বেঁচে থাকতে পারে। লাইকেনের শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করে এবং অন্যদিকে শৈবালটি ছত্রাকের কি হিসেবে? কৃতদাস হিসেবে অবস্থান করে বলে কোনো বিজ্ঞানী এই সহাবস্থানকে আর একটা নাম দিয়েছে হেলেটিজম। এটা একটু মাথায় রাখিও। লাইকেনের যে শ্রেণীবিন্যাস আছে, যদি পারো পড়বা, না পারলে কোনো দরকার নাই। গঠনগত শ্রেণীবিন্যাস আছে, পারলে পড়বা, না পারলে কোনো দরকার নাই। ঠিক আছে। এরপরে দেখো
এরপরে লাইকেনের জনন তেমন ইম্পর্টেন্ট না, যদি পারো পড়িও, না পড়লে কোনো দরকার নেই। এবং দেখো লাইকেনের গুরুত্ব এখানে তেমন বেশি ইম্পর্টেন্ট না, আমি যেটা বলবো সেটা তুমি একটু মনে রাখিও। মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, কারণ লাইকেনিন নামক কিছু কার্বোহাইড্রেট জমা থাকে, ঠিক আছে, এই জন্য মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এবং এরপরে দেখো অ্যান্টিবায়োটিক হিসেবে এটা ব্যবহৃত হয়, টিউমার রোগে এটি ব্যবহৃত হয়, ঠিক আছে, এবং হৃদরোগের জন্য এটি ব্যবহৃত হয়। এই রোগগুলো তোমার খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো যেমন 1 নম্বরে অ্যান্টিবায়োটিক বিভিন্ন লাইকেন থেকে উৎপন্ন উসনিক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে। টিউমার রোগে লাইকেন জাত উষ্ণ এবং ইভোসিন নামক অ্যান্টিসেপটিক ক্রিম টিউমার প্রতিরোধক, ব্যথা নিরাময়ক এবং ভাইরাস প্রতিরোধক হিসেবে কাজ করে, এটা একটু মনে রাখতে হবে। হৃদরোগের জন্য রোসেলামন্টিগনি লাইকেন থেকে একটা ওষুধ তৈরি করা হয়, যেটা হৃদরোগে ব্যবহার করা হয়। এরিথ্রিন আর বিভিন্ন রোগ, যেমন দেখো জলাতঙ্কের রোগের ঔষধ হিসেবে পেলটিগ্রা, হুপিং কফের জন্য ক্লাদোনিয়া, এবং এই যে দেখো, এবং যক্ষার ঔষধ হিসেবে সিট্রারিয়া আইল্যান্ডিকা ব্যবহার করা হয়। এই 4টা পয়েন্ট একটু মনে রাখিও, এখান থেকে আর কোনো কিছু দরকার নাই। এরপরে দেখো অপকারী দিক তেমন ইম্পর্টেন্ট না, যদি পড়তে মন চায় পড়িও, না পড়লে কোনো সমস্যা নেই। লাইকেনের পরিবেশের গুরুত্ব কোনো দরকার নেই পড়ার। তাহলে তোমরা পঞ্চম অধ্যায় থেকে এই পর্যন্ত সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে। আমি যে লাইনগুলো বলেছি ইনশাল্লাহ তোমাদের আশা করি যে এই পঞ্চম অধ্যায় থেকে আবুল হাসান স্যারের বই থেকে কোন লাইনগুলো পড়তে হবে বুঝেছো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকিও, দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।